স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। হঠাৎ দরজায় খোলার আওয়াজে দুজনে ফিরে তাকায় ও চমকে যায়। তাড়াতাড়ি করে এলোমেলোভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশরুমে চলে যায়। অনুর স্বামী সাফিন কোন রকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে, ও ও অনু, তুমি আজকে? তোমার তো পরশু আসার কথা ছিল। অনুর বুক ফেটে কান্না আসছে। তারপরেও নিজেকে কান্নাকে সংযত রেখে সে বলল, কেন আজকে এসে তোমাদের এই অবস্থায় দেখি কি খুব বেশি সমস্যা করে দিলাম? দেখো অনু, আই ক্যান এক্সপ্লেইন। এরই মাঝে ওয়াশরুম থেকে মেয়েটি বেরিয়ে এলো। অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না, অঝরে কান্না করতে লাগলো। আর আচমকা গিয়ে মেয়েটির গালে চড় দিতে লাগলো আর চিল্লিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তুমি কে? এখানে এভাবে কি করছিলে? আর কতদিন ধরে চলছে এসব? তোমাদের লজ্জা করে না এসব করতে? এইবার সাফিনের দিকে ফিরে, আপনার শরীরে এতই তেজ যে 3 দিন বাপের বাড়ি যাওয়াতে আর থাকতে পারছিলেন না, যে শরীরের তেজ মিটাতে পতিতা ঘরে তুললেন। এইবার মেয়েটি ফুঁসে উঠে বেশ সাজালো কণ্ঠে বলল, সাফিন, তুমি চুপ করে বসে আছো কেন? তোমার স্ত্রী সেই কখন থেকে আমাকে যা তা বলে যাচ্ছে, তুমি কি তাকে কিছু বলনি আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্সের ব্যাপারে? কথাটি শুনে অনুর মাথার আকাশ ভেঙে পড়ল। ইরা শোনা, আসলে আমি সময় পাইনি ওকে বলার। আমি ঠিক করেছিলাম ও বাবার বাড়ি থেকে ফিরলেই ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। এর আগে ডিভোর্স? কিসের ডিভোর্স? সাফিন কি বলছে? এই রাস্তার মেয়েটা একটা রক্ষিতার কথা তুমি আর কিছু বলতে পারল না অনু। তার আগেই সাফিন এলোপাথারি মারতে লাগলো। তোর সাহস তো কম না, তুই আমার সামনে আমার ইরাকে বাইরের মেয়ে বলছিস, রক্ষিতা বলছিস। আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য। আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স লেটার পেয়ে যাবি। বলে আর সাফিন ঘরে থাকলো না, বাইরে বের হয়ে গেল। এবার ইরা অনুর সামনে গেল। দেখলে তো কার স্থান কোথায়। তারপর ইরাও বের হয়ে গেল ঘর থেকে। দরজার পাশে বসে কান্না করছে অনু। ওঠার শক্তিটুকুও নেই শরীরে। এর আগে কখনো গায়ে হাত তোলেনি সাফিন, কখনো জোর গলায় কথা পর্যন্ত বলেনি। আর আজ সব শেষ হয়ে গেল। কি কমতি ছিল তার মধ্যে? কিছুদিন ধরেই অনু সাফিনের ব্যবহার লক্ষ্য করছিল। আগে অনু দুষ্টুমি করলে সাফিন খুশি হতো, আর এখন বিরক্ত হয়। প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা শোনায়, যার তার সাথে তুলনা করে তার খারাপ ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর আবার মাপ চেয়ে নিত, বলতো কাজের চাপে মাথা গরম থাকায় এরকম ব্যবহার করে। তাই অনু সাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল। সাফিন আর অনু বিয়ে ছিল প্রেমের বিয়ে। 2 বছর সম্পর্কের পর সাফিন আর অনু পালিয়ে বিয়ে করে। সাফিন বেকার থাকায় অনুর পরিবারের লোক তাকে মেনে নেয়নি। তাই তো 22 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে সাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল। ভেবেছে কিছুদিন পরই সবাই মেনে নেবে, আর মেনে নিয়েছিল। তাদের বিয়ের 1 বছর পর সাফিনের পরিবার বলতে ওর মা, বড় ভাই, ভাবি ছিল। কিন্তু চাকরি হবার পর সাফিন আলাদা হয়ে যায়। অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না। উঠতে বসতে নানান ধরনের কথা শোনাতো, ভালো ব্যবহার করতেন না। কিন্তু তবুও কখনোই তার মুখের উপরে কোনো কথা বলেনি। তার সব কথা মানতে চেষ্টা করত অনু। যথেষ্ট সম্মান করত অনু তার শাশুড়িকে। সাফিনের ভাবির সাথে ভালো সম্পর্ক ছিল অনুর। সম্পর্কে যা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল 2 বোনের মতো। অনুর ভাবির নাম রিধি। অনু বাবা মায়ের একমাত্র সন্তান, আর রিধি অনুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করত। আর সাফিনের বড় ভাই শাওন তাকে ছোট বোনের মতো আদর করত। বিয়ের 1 বছর পর অনুর পরিবার মেয়েকে মেনে নেয়। তাই অনু প্রায় যাওয়া আসা করত, কিন্তু থাকতে পারত না সাফিনের কারণে। তার কথা মতো অনুর বুকে মাথা রেখে না ঘুমালে তার ঘুম হয় না। তাই অনু সারা দিন তার বাবার বাসায় থাকলেও রাতে সাফিন তাকে নিয়ে যেত। কিন্তু অনুর মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছুদিনের জন্য থাকতে গিয়েছিল। আর 2 দিন পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর ডাক্তার দেখানো হলে ডাক্তার কিছু টেস্ট দেয়। রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগনেন্ট। তার জন্যই অনু সাফিনকে সারপ্রাইজ দিতে 2 দিন আগেই বাসায় এসেছিল। কিন্তু তারপর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনুর শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল। সে সাফিরের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না। বহু কষ্টে উঠে দাঁড়ালো অনু। তারপর বারান্দার দোলনায় বসে পড়ল।
তার প্রেগনেন্সির খবর আর দেওয়া হলো না সাফিনকে। সাফিনের সাথে কথা বলতেই হবে, তারপর সে যাবে সাফিনের জীবন থেকে সারা জীবনের জন্য। কিন্তু তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সাফিনকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো অনু জানে না। অন্যদিকে সাফিন ভাবছে কি করে পারলো ও অনুর গায়ে হাত তুলতে। দোষ তো তারই ছিল। গায়ে হাত না তুলে বোঝানো উচিত ছিল যে সে থাকতে চায় না তার সাথে, হয়তো ভালোবাসাটা নেই আগের মতো। আচমকা সাফিন তার হাতে আঘাত করতে লাগলো। এই হাত দিয়ে সে অনুকে মেরেছে। কেন জানি তার বুকে চিনচিন ব্যথা করছে, কিন্তু সে তো অনুকে ভালোবাসে না। তাহলে কেন এমন হচ্ছে? মায়ায় পড়ে? হয়তো অনেকগুলো দিন একসাথে থাকার কারণে হয়তো মায়া হয়েছে, তাই তার কষ্ট হচ্ছে। মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো তার সর্বোচ্চ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে। সাফিনের ভালো লাগা খারাপ লাগা নজর দিয়েছে। অসুস্থ হলে সেবা করা, সকালে অফিস যাওয়ার আগে সবকিছু গোছগাছ করা, রাত্রে নিচে না খেয়ে ডিনারের জন্য অপেক্ষা করা, সর্বোচ্চ চেষ্টা করেছে মেয়েটা। কিন্তু সময়ের সাথে সাথে কিভাবে জানে ভালোবাসাটা হারিয়ে গেছে মন থেকে। হয়তো ইরার ঝাঁঝালো রূপ দেখে, তার স্টাইল দেখে, কথাবার্তার আচরণ, সব কিছুতেই সাফিন মুগ্ধ হয়, যা আগে অনুর জন্য হতো। অনু মেয়েটা বড্ড সেকেলে, সব সময় শাড়ি পরে থাকে। বিবিএ কমপ্লিট করার পরেও চাকরি না করে সংসার সামলানোর জন্য ঘরে থাকে, রান্না করে, সব কাজের জন্য সাফিনের উপর নির্ভর থাকে। সব কিছুতে তাই অনুমতি লাগবে, নিজস্ব কোনো স্বাধীনতা নেই মেয়েটার কাছে। বেশি সাজগোজ পছন্দ না তার। হালকা কাজল আর কপালে টিপ, কাচের চুড়ি আর হালকা লিপস্টিক, এই তার সাজ। সব সময় সাধারণ থাকতে পছন্দ করে সে। অফিসে কোনো পার্টিতে গেলেও সে বড্ড সাধারণ সেজে যেত। তার বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলতে চাইতো না, মিশতে চাইতো না, যা মাঝে মাঝে সাফিনকে বিব্রত করে দিত। তাই তো সে তাকে পার্টিতে নিত না। অন্যদিকে ইরা মেয়েটা যেন কোনো মডেলের থেকে কম নয়। অফিসে সব সময় টিপটপ করে চলে, সবার সাথে হাসি মুখে কথা বলে। যে কোনো পার্টিতে সে থাকে মধ্যমণি। তার রূপের চর্চা সবার মুখে মুখে। আর সেই মেয়েটা সাফিনকে প্রপোজ করে, তাই তো সে অনুকে বাদ দিয়ে তার দিকে ঝুঁকেছে। আর সব থেকে বড় কথা, সাফিনকে মুগ্ধ করেছে, তা হলো স্বাধীনতা। মেয়েটা স্বাধীনভাবে চলাচল করতে পছন্দ করে, কারো উপর নির্ভর নয়। ফিজিক্যাল রিলেশনে যেতে চায়নি সাফিন ডিভোর্সের আগে, কিন্তু ইরার জোর জবরদস্তি করায় সে আর না করতে পারেনি। এমনিতেই সে ইরার রূপে মুগ্ধ। তারপর কোন ঘোরে যেন তাদের সম্বন্ধে সম্পর্কটা হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার শারীরিক সম্পর্কের পর সাফিন বিষণ্ণতায় ভুগত। তার মনে হতো সে অনুকে ধোঁকা দিচ্ছে। কই, অনুর সাথে মিলনের পর তো কখনোই এমন বিষণ্ণতায় ভুগত না, যেন মনটা আরো ফুরফুরে হয়ে যেত। তাই তারপর থেকেই সাফিন অনুর সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার শুরু করে। কিন্তু কেন জানি আবার গিল্টি ফিল হতো যে মেয়েটার কোনো দোষ নেই, তাই সে ক্ষমা চেয়ে নিত নানান বাহানায়। তা ঠিক 1 মাস পর আজ অনু সব জেনে যায়। আর একটা বিষয় সে লক্ষ্য করেছে, অনুকে ছাড়া তার ঘুম হয় না। হয়তো অনেক দিনের অভ্যেস, তাও পরিবর্তন হয়ে যাবে ইরাকে পেয়ে। ইরাকে সে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি অনুকে তাদের সম্পর্কের কথা বলে ডিভোর্স দিয়ে দেবে, আর তাকে বিয়ে করবে। তাই তো এতদূর আগানো। সে সঠিক সময়ে অপেক্ষায় ছিল, কিন্তু অনুর মায়া ভরা মুখ দেখে সে আর কিছু বলতে পারত না। অনু খুব ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো টানা টানা, সরু নাক আর পাতলা ঠোঁট দুটো গোলাপের পাপড়ির ন্যায় লাল। অসম্ভব মায়া তার চেহারায়। হয়তো যে কেউ তার মায়াই পড়ে যাবে, যেমন ভার্সিটির প্রথম দিনে সাফিন তার মায়াই পড়েছিল। অনু প্রচন্ড চঞ্চল মেয়ে আর প্রচুর দুষ্টু, এই জিনিসটাই টানত সাফিনকে তার মায়াবতীর দিকে। কিন্তু ইদানিং কেন যেন মায়াবতীর দুষ্টুমিগুলো তার বিরক্তের কারণ হতো। এসব কথা ভাবতে ভাবতে সাফিন বাড়িতে পৌঁছালো। বাড়িতে ঢুকে দেখলো মেইন দরজা খোলা। সে তাড়াতাড়ি রুমে ঢুকলো। রুমটা ফাঁকা দেখে হঠাৎ তার বুকে ধুক করে উঠল। কি যেন নেই রুমটাতে। তাহলে কি সত্যিই মায়াবতী চলে গেছে তাকে ছেড়ে? হঠাৎ সে বুঝতে পারলো সে কি ভাবছে। সে তো অনুকে ভালোবাসে না। না, অনুর কথা ভাববে না সে আর। এখন থেকে শুধু ইরার কথাই ভাববে। কিন্তু তার কেন জানি মনে হচ্ছে অনু এই ঘরেই আছে। অনুর উপস্থিতি সে বুঝতে পারে, তাই সে প্রত্যেকটা ঘর আর ওয়াশরুম চেক করলো, কিন্তু অনুকে পেল না।
তাই হতাশ হলো। হঠাৎ ব্যালকনির কথা মনে পড়লো। সে দ্রুত ব্যালকনিতে গেল, গিয়ে দেখে অনু দোলনায় শুয়ে আছে। তাই শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ, কিছু কিছু জায়গা কেটে গেছে, রক্ত পড়ছে, চোখের জল শুকিয়ে দাগ পড়ে গেছে মুখে। অনুর অবস্থা দেখে সাফিনের চোখ থেকে আপনা আপনি দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অনুর বাবা মা কখনো অনুর গায়ে ফুলের টোকাও দেয়নি, তাদের একমাত্র সন্তান বলে। আর আজকে সে জানোয়ারের মতো পিটিয়েছে তার অনুকে, তাও কোনো দোষ ছাড়াই। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কেউ এটা মেনে নেয় না, তাই তো তার রাগটা স্বাভাবিক। কিন্তু সাফিন নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সাফিন। তারপর অনুকে কোলে নেয় সাফিন। অনুর গায়ে হাত দিয়ে সাফিন বুঝতে পারে ওর গা প্রচন্ড গরম হয়ে আছে। সে তাড়াতাড়ি তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর একটি পাত্রে হালকা গরম পানি এনে ঘাগুলো মুছে দিয়ে সেখানে ঔষধ লাগিয়ে দেয়। ও আরেকটা বাটিতে পানি নিয়ে জলপট্টি দিতে থাকে। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর অনু মিটমিট করে চোখ খুলে তাকায়। আর অনুর তাকানো দেখে সাফিন খাবার নিয়ে আসে অনুকে খাওয়ানোর জন্য। সাফিন অনুকে ডাকতে থাকে, অনু, অনু, খাবারটা খেয়ে নাও, তারপর মেডিসিন নিতে হবে তোরে বাবা। অনু, উঠো শোনা। না 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 না, অনুশোনা খাবে না, তুই পচা, তুই ভালো না। এ আব্বু আমারে সাফিন নাই মারছে, তোর সাথে কথা নাই। আরে আমি আমার বাবুকে বলে দিব তার বাবা পচা। সাফিন জানে জ্বরের ঘরে অনু নানান ধরনের কথা বলে, কিন্তু পরের দিন সকালে কিছু মনে থাকে না। কথাটা ভেবেই সাফিন মুচকি হাসল। এমনিতেই আরো বেশি পাগলামি করে, কিন্তু আজকে হয়তো শরীর খারাপ থাকায় আস্তে আস্তে কথা বলছে। ওকে, এই দেখো, আমি কান ধরে ক্ষমা চাচ্ছি, আর কখনো তোমাকে মারবো না। এবার খাবারটা খেয়ে নাও, খাবার খেয়ে মেডিসিন নিতে হবে, নইলে তো জ্বর কমবে না। আমরা তোকে কখনো ক্ষমা করব না। না না না, তুই পচা, এমন পচা বাবুর পাপা আমাদের লাগবে না। হঠাৎ অনু কান্না করতে লাগলো। অনুর কান্না দেখে সাফিন ব্যস্ত হয়ে পড়ল। অনুর কান্নায় যেন সাফিনের বুক ফেটে যাচ্ছে। কি হয়েছে, কান্না করছো কেন? আমি সরি বললাম তো, প্লিজ কান্না করে না। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু কান্না করো না, তোমার কান্না সহ্য করতে পারি না। কথাটা বলেই সাফিন অনুকে বুকে টেনে নিল। অনুও তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমি আপনাকে কখনো ক্ষমা করব না সাফিন, সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা, হারিয়ে খুঁজবেন আমায়, কিন্তু খুব দেরি হয়ে যাবে। তারপর সাফিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমার শরীর খুব ব্যথা করছে সাফিন, আমি সহ্য করতে পারছি না। অনুর প্রত্যেকটা কথা সাফিনের বুকে তীরের মতো বিঁধল। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা, কথাটা সাফিনের কানে বারবার বাজছে। অনু কেন নিজেকে বারবার আমরা আমাদের বলছে, কিন্তু পরক্ষণেই ভাবলো জ্বরের ঘোরে হয়তো আবোল তাবোল বকছে। তারপর সে অনুকে শান্ত করলো। ওকে চলো, চলে যেও, কিন্তু আগে খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে মেডিসিন নিলে ব্যথা কমে যাবে। এই দিকে এসো, আমি খাইয়ে দেই, হা করো। সাফিনের কথা শুনে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নিল। তারপর মেডিসিন নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সাফিন প্লেটগুলো রেখে রুমে এসে অনু ঘুমিয়ে আছে, তাও সে কি যেন মনে করে অনুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হয়তো এইটা শেষ জড়িয়ে ধরা, আর শেষ ঘুম তার মায়াবতীর সাথে। সারা জীবনের জন্য দূরে চলে যাব, কথাটা বারবার কানে বাজছে তার। কেন জানি কথাটা সহ্য হচ্ছে না। এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে গেল সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে অন্য নিজেকে ভারী ভারী অনুভব করলো। পাশে ফিরে দেখে সাফিন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে ছেলেটাকে কত নিষ্পাপ দেখায়। হঠাৎই কালকের ঘটনার কথা মনে পড়ল অনুর। ধাক্কা দিয়ে সাফিনকে নিচের থেকে সরিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা ব্যথায় কুকড়ে যাচ্ছে। সারা রাত সে সাফিনের সাথে ছিল, কথাটা ভাবতেই অনুর গা গুলিয়ে উঠল। সে কোনো রকম দৌড়ে ওয়াশরুমে গেল আর গড়গড় করে বমি করে দিল। অনুর ধাক্কায় সাফিন অপমানিত বোধ করল। আগে তো প্রত্যেক দিন সে অনুকে জড়িয়ে ধরে ঘুমাতো, তখন ধাক্কা দেয়নি। অনুর বমি করা দেখে সে ভাবল হয়তো জ্বরের কারণে বমি করছে, তাই সে উঠে ওয়াশরুমে গেল অনুকে ধরতে। কিন্তু তার আগেই অনু তাকে হাত উঠিয়ে ধরতে মানা করে দেয়, তাই সে সেখান থেকে বাড়ির বাইরে চলে যায়। অনুর ইগনোরেন্স সহ্য হচ্ছে না সাফিনের। হঠাৎ সে ভাবতে লাগলো সে কি অনুকে ছাড়া থাকতে পারবে। একবার অনুর সাথে কথা বলতে হবে। সে অনুকে ডিভোর্স দেবে না, সেও থাকবে, ইরাও থাকবে, কিন্তু সে থাকবে বন্ধু হয়ে,
কিন্তু ইরা কি ব্যাপারটা মেনে নেবে? আর অনুই বা মানবে কেন বন্ধু হয়ে থাকতে? সেও তো একজন লাইফ পার্টনার চাই। তাহলে ডিভোর্সের পরে কি আবার বিয়ে করবে? অন্য কেউ অনুর উপর অধিকার খাটাবে? কথাটা ভাবতেই কেন যেন সাফিনের রাগ উঠে গেল। যেন কেউ তার ভেতর থেকে বলছে অনু শুধু তার, অনুর উপর অধিকার শুধুই তার। তারপর সে বাসায় রওনা দেয়। অনুর সাথে কথা বলতে হবে। মানুষ তো দুটো বিয়ে করে সংসার করে, হয়তো আগের মতো ভালোবাসতে পারবে না, কিন্তু চেষ্টা করবে। ইরা এবং সে আলাদা আলাদা থাকবে, তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করবে। সে দুজনের সাথে সুখে থাকবে। তাহলে ইরাকে পাবে, আর কোনো অনু অন্য কারোর কাছে যেতে পারবে না, তার হয়েই থাকবে। কথাটা ভেবেই সাফিনের ভালো লাগছে। আগে অনুকে মানাতে হবে, তারপর সে ইরার সাথে কথা বলবে এই বিষয়ে। তার বিশ্বাস অনু মেনে নেবে তার সব শর্তে, কারণ অনু তাকে ভীষণ ভালোবাসে। এখন চিন্তা শুধু ইরাকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে সে ঘরে ঢুকে যায়। দরজা যেভাবে খোলা ছিল সেভাবেই খোলা আছে, তাই ঘরে ঢুকতে সমস্যা হয়নি। তারপর সে অনুকে খুঁজতে থাকে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, হয়তো অনু শাওয়ার নিচ্ছে, তাই সে অপেক্ষা করতে থাকে অনুর জন্য। অপরদিকে অনু 1 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে কান্না করছে, আর ভাবছে তার জীবনটা তো অন্যরকম হওয়ার কথা ছিল। তাহলে কেন এমন করলো সাফিন তার সাথে? সব প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, তারপর সে যাবে। আর বেশিক্ষণ থাকলো না সে, কারণ এতে তার বাচ্চার সমস্যা হতে পারে। বাচ্চাটার তো কোনো দোষ নেই, তবে সে কেন কষ্ট পাবে? আর কাঁদবে না সে, এই তার শেষ কান্না। বাচ্চাটার জন্য হলেও তাকে বাঁচতে হবে। বাচ্চাটা না থাকলে হয়তো সে এতক্ষণ মরেই যেত। বাচ্চাটাই হচ্ছে বাচ্চার একমাত্র অবলম্বন। সেটাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকতে পারবে। তাকে মানুষ করার জন্য সাফিনের মতো বাবার দরকার নেই। কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সাফিন খাটের উপর বসে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তার দিক থেকে চোখ সরিয়ে আয়নার সামনে বসে চুল মোছায় মনোযোগ দিল। বাথরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকায় সাফিন। অনু মাত্র গোসল থেকে বের হয়েছে, চুল দিয়ে টপ টপ পানি পড়ছে, মলিন চেহারাটা স্নিগ্ধ হয়ে আছে। ঘোরের মাঝে সে উঠে এসে অনুকে পেছন থেকে আঁকড়ে ধরে, ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। আচমকা এমন স্পর্শে অনু থ বনে গেল। দেখল সাফিন তার চুলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে আছে। সে দ্রুত উল্টো দিকে ঘুরে সাফিনকে বেশ জোরে ধাক্কা দিল, আর বলতে লাগলো, লজ্জা করে না আপনার? এত কিছুর পরেও আপনি আমাকে স্পর্শ করছেন। মেয়ে মানুষের শরীর দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারেন না, তাই তো? অনুর ধাক্কাতে সাফিনের হুঁশ ফেরে, আর তার কথাতে সাফিনের রাগ উঠে যায়। তারপরেও নিজেকে যথেষ্ট সংযত রেখে সে অনুকে বলে, দেখো অনু, কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ভুলটা আমারই ছিল। ইরার কথা তোমাকে আগে বলা উচিত ছিল। আর আমার মনে হয় আমি এখন আর তোমাকে ভালোবাসি না, আমি ইরাকে ভালোবাসি। তাই জোর করে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। আমি তোমাকে ভালোবাসি না। কথাটা শুনে অনু কান্নায় ভেঙে পড়ল, আর সাফিনকে প্রশ্ন করলো, কি দোষ ছিল আমার, যার কারণে আপনি আমার সাথে এমন করলেন? কি কমতি রেখেছিলাম আমি? সব সময় আপনার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছি, আপনার ভালো লাগা খারাপ লাগা নজরে রেখেছি, আপনার সব কাজে আপনাকে একজন ভালো বন্ধুর মতো সাপোর্ট করেছি। তাহলে কেন আপনি এমন করলেন? কেন সাফিন, কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? আপনার এক কথায় আপনাকে বিশ্বাস করে নিজের বাবা মায়ের ভালোবাসাকে পায়ে ঠেলে আপনার হাত ধরে আপনার সাথে চলে এসেছি, বিশ্বাসের এই মর্যাদা দিলেন। ভাববেন না কালকে আপনার ওইসব কথা শুনে আপনার সাথে সংসার করব বলে পড়ে আছি, শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলোর জন্যই এখানে থাকা। একবার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন, আর কখনোই আপনার সামনে আসবো না, চিরদিনের জন্য চলে যাব আপনার জীবন থেকে। শেষ কথাটা শুনে সাফিন মাথা উঁচু করে অনুর দিকে তাকালো। আমার পুরো কথাটা তো একবার শোনো। এবার সাফিন রেগে যায়। অনু কখনোই তার কথা আগে পুরোটা শুনতে চায় না। কথার মাঝে কথা তাকে বলতেই হবে। আগে পুরো কথাটা তো শুনবে, তা না আগে তার প্রশ্নের জবাব দাও। তাই সাফিন রাগের মাথায় দাঁতে দাঁত চেপে বলে দেয়, কি আছে তোমার? না চেহারা, না কোনো যোগ্যতা, শুধু পারো কতগুলো অখাদ্য রান্না করতে। সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াও, কোনো বড় পার্টিতে নিয়ে গেলে বুড়ো সেজে বসে থাকো। আমার বন্ধুদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলো না।
কতটা বিব্রত হতে হয় আমাকে তোমার জন্য জানো? যখন আমার বন্ধুরা বলে তোর বউটা বড্ড সেকেলে। ইউ ডোন্ট ইভেন নো হাউ মাচ আই ফিল এম্বারেসড বিকজ অফ ইউ। আমার বিষয়ে খেয়াল রাখার কথা বলছো তো? তোমার আর সারাদিন বাসায় কাজই বা কি থাকে? তাই তো আমার ভালো লাগা খারাপ লাগার বিষয়ে নজর রাখো। সারাদিন বাসায় থাকো আর আমার অন্ন ধ্বংস করো। প্রতিদিন রাত্রে বাসায় আসলে কানের সামনে মশা মাছির মতো ভনভন করতে থাকো। আজকে একটা হয়েছে, সেটা করেছে, হ্যান ত্যান। ফ্রাইডে হলে ঘুরতে যাব, রিক্সায় চড়বো, যত লো ক্লাস মেন্টালিটির আধিক্যতা। দূরে কোথাও ঘুরতে যেতে চাও না, সামান্য রোম্যান্স করতে গেলে পালাই পালাই করো। ইউ ডোন্ট ইভেন স্যাটিসফাইড মি ইনটু বেড। তোমার বেড পারফরমেন্সও অত ভালো না। আর ইরাকে দেখো, যেন সাক্ষাৎ একজন মডেল। যেমন রূপ তেমনি গুণ, একজন স্বাধীন নারী। এমন মেয়ে আমি সবসময় চাইতাম আমার লাইফ পার্টনার হিসেবে। ইভেন তার বেড পারফরমেন্স তোমার থেকে 1000 গুণ ভালো। বেড এসে আমাকে তোমার থেকে ভালো সাপোর্ট করে। ঠিক এসব কারণে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। শুনতে পেরেছো? তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার ওই মুখ কখনো আমাকে দেখাবে না। ডিসগাস্টিং। বলেই সাফিন কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে। কি বলতে চেয়েছিল আর কি হয়ে গেল। উফ। অন্যদিকে অনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল সাফিন তাকে? ছি, সে বসে বসে অন্ন ধ্বংস করছে। সে শাড়ি পরে তাই সে সেকেলে। সে সাফিনকে বিছানায় শোক দিতে পারেনি। নিজের উপর ঘেন্না হচ্ছে। এই লোকটাকে সে এতদিন ভালোবেসেছিল, একসাথে থেকেছে আর এত বিশ্বাস করেছে, আর সে কিনা তাকে এসব কথা বলে গেল। অনুর ভালোবাসাগুলো তার কাছে আদিক্ষেতা মনে হয়। তার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। চোখের পানি বাঁধ মানছে না। সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আর এক মুহূর্ত থাকবে না সে এখানে। কোনো কিছু না নিয়ে সে বাসা থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে গেল অনু। রাস্তায় এলোমেলো ভাবে হাঁটছে সে। বারবার সাফিনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত খাবারের খোঁটা তাকে শুনতে হলো। এত ভালোবাসার এই ফল পেল সে। তার ভালোবাসা তো কোনোই খাচ্ছিল না। এখন সে কোথায় যাবে? বাবা মায়ের কাছে যাবার মুখ নেই তার। তাদের কথা অমান্য করেই তো সে সাফিনের সাথে গিয়েছিল। এখন কোন মুখে সে বাবা মায়ের কাছে আশ্রয় নিবে? এসব কিছু ভাবতে ভাবতে সে পাশের একটা পার্কে গিয়ে বসে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তার উপরে শরীরে অসম্ভব ব্যথা ও জ্বর। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। পেছনে ফিরে সে দেখতে পেল সাদাত ভাই। প্রায় 30 মিনিট শাওয়ারের পর সাফিনের মাথা ঠান্ডা হলো। সাথে সাথে তার মাথায় এলো রাগের মাথায় সে অনুকে কি সব বলেছে। প্রায় সাথে সাথেই সে কোনো রকম টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখলো অনু ঘরে নেই। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি অনুর নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা ড্রেসিং টেবিলের সামনে বাজছে। তাই ভাবলো সে হয়তো ঘরেই আছে। তাই সে জোরে জোরে অনুর নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এইবার সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে উপলব্ধি করতে পারছে সে অনেক ভুল করেছে, যার কোনো ক্ষমা হয় না। সে কি করে মুখ দেখাবে অনুর সামনে? কোন মুখে যাবে তার সাথে কথা বলতে বা ক্ষমা চাইতে? সে কি তার শর্ত মেনে নেবে? থাকবে তার বন্ধু হয়ে? মনে হয় শেষ আশাটাও যে সে নিজে হাতে হত্যা করেছে। অনুর বাচ্চামো স্বভাবের হলেও আত্মসম্মানটা খুব বেশি। একবার সাফিন অনুকে আইসক্রিম খাওয়া নিয়ে কথা শোনায়। তারপর থেকে সে আর শত অনুরোধের পরেও আর ক্ষমা চাওয়ার পরেও আর আইসক্রিম খায়নি, যেখানে আইসক্রিম সবচেয়ে প্রিয় খাবার। সে সবকিছুকে না করতে পারলেও আইসক্রিমকে না করতে পারতো না। সাফিনের নিজেকে এখন জুতো পিটা করতে ইচ্ছে করছে। কি করে পারলো অনুকে এসব কথা বলতে, যা একটাও সত্যি না? কথাগুলো সাফিন মন থেকে বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। না, যে করেই হোক তার অনুর কাছে মাপ চাইতে হবে। মাপ চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। অনু হয়তো তাকে মাফ করে দেবে, কারণ ও তো জানে সাফিন রাগের মাথায় কি বলে তা নিজেও জানে না। পরে ঠিকই সে তার ভুল বুঝতে পারে। সাফিনের রাগটা বরাবরের মতোই বেশি, যা মাঝে মাঝে সাফিনকে বিপদে ফেলে দেয়। একবার রাগ উঠলে সে আর নিজের মধ্যে থাকে না, যা নয় তাই বলে ফেলে। অনু তার রাগ কন্ট্রোল করার জন্য সব সময় বলতো, আরো বলতো এই রাগের কারণেই হয়তো একদিন সবকিছু হারাবে। তাহলে কি সে অনুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো? সাদাত অনুর আপন মামাতো ভাই। সে তার ছেলেকে নিয়ে এখানে খেলতে এসেছে। সে আশেপাশেই থাকে। তার ছেলেকে জন্ম দেওয়ার সময় সাদাত ভাইয়ের স্ত্রী মারা যায়। তারপর সে আর বিয়ে করেনি।
এখনো স্ত্রীকেই ভালোবাসেন তিনি। ছেলেকে নিয়ে দিন কাটে তার। সাদাতের ছেলের বয়স 4 বছর, নাম সাদ। ভীষণ মিষ্টি দেখতে, আর সারা দিন পাকা পাকা কথা বলে ঘর মাতিয়ে রাখে। সাদাত অনুর ভাই কম, বেস্ট ফ্রেন্ড বেশি। সে তার জীবনের সব কথাই তাকে বলতো, কিন্তু বিয়ের পর তার সাথে আর বেশি যোগাযোগ হয়নি, কারণ সাফিন তার সাথে কথা বলা পছন্দ করতো না। আর সাফিন পছন্দ করে না এমন কোনো কাজই অনু দ্বিতীয়বার করতো না। সাদাত সব সময় অনুকে একজন গাইডের মতো প্রোটেক্ট করত, সকল বিষয়ে ভালো পরামর্শ দিত, যদিও সে অনুর থেকে বয়সে প্রায় 10 বছরের বড় ছিল। সাদাতকে দেখে অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না। হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এমন আচরণে সাদাত হকচকিয়ে গেল। তারপর সে আস্তে আস্তে তাকে শান্ত করলো। হয়েছে অনু, আর কাঁদে না বাচ্চাটা। কি হয়েছে তোর? আমাকে বল, কান্না থামা, কথা বল। আমার সাথে শপিনের সাথে কিছু হয়েছে? তারপরেও অনু কান্না করতে থাকলো। এবার সাদাত একটু জোরে ধমক দিল। চুপ, একদম চুপ। কান্না থামা, কান্না থামা বলছি। তারপর অনু আস্তে আস্তে শান্ত হলো। এবার বল, কি হয়েছে, কেন কান্না করছিস? সাফিনের সাথে রিলেশনের সব কথাই সে জানতো, এমনকি বিয়ের পরেও কয়েকদিন ভালো সম্পর্ক ছিল তাদের। কিন্তু আস্তে আস্তে অনু নিজেকে গুটিয়ে নেয়। এবার অনু শুরু থেকে একে একে সব ঘটনা সাদাতকে বলে দেয়। সব কথা শুনে সাদাত খুব রেগে যায়। সে খুব ভরসা করে অনুকে সাফিনের হাতে তুলে দিয়েছিল। সাফিনে অনুকে ভালো রাখার আশ্বাস দেয় সাদাতকে। তাহলে এই কি তার ভালো রাখার নমুনা? প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে ছেড়ে দেওয়া? সে অগ্রসর হয় সাফিনের কাছে যাওয়ার জন্য, কিন্তু অনু বাধা দেয়। সে চায় তার ভালোবাসার মানুষটি ভালো থাকুক, আর তা যদি হয় তাকে ছেড়ে, তাহলে সে নাইবা থাকলো তার জীবনে। বেঁচে থাকার অবলম্বন তো আছে তার, আর কি চায়? তারপর সাদাত তাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়, আর কিছু খাইয়ে বিশ্রাম নিতে বলে। সে অনুদের বাসায় অগ্রসর হয়। তারপর অনু বাবা মায়ের কাছে সব খুলে বলে। তারা মেয়ের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সাদাত তাদের সামলায় এবং নিজেদের অনুর জন্য শক্ত হতে বলেন, কারণ অনুর এখন আপনজনদের খুব প্রয়োজন। তাকে তার লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হলে তাদের সাপোর্টের দরকার হবে। আর অনু খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন ক্লান্ত থাকায় বিছানার সাথে গা এলিয়ে দিতেই দু চোখে রাজ্যের ঘুম নেমে আসে। তার ঘুম ভাঙে সন্ধ্যায়, মাথায় কারো ঠান্ডা হাতের স্পর্শে। স্পর্শটি তার খুব চেনা, এটি তার মায়ের হাতের স্পর্শ। আচ্ছা, মমতার স্পর্শগুলো কি এমনই হয়? অন্ধকার ঘরে বসে আছে সাফিন। ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, কেমন যেন ফাঁকা ফাঁকা, ঠিক যেমন সাফিনের মনটার মতো। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সে তো এটাই চেয়েছিল, অনু যেন চলে যায়। তাহলে তো সে আর ইরা ভালো থাকবে। অন্য সাধারণ দিনগুলো হলে সাফিন এতক্ষণে অফিস থেকে ফিরত। অনু হাসি মুখে দরজা খুলত। ঘামে জর্জরিত শরীরে সাফিনকে অনু জড়িয়ে ধরত, যা ইদানিং সাফিনের বিরক্ত করে তুলত। তারপর হাত থেকে ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে যেত। কাবার থেকে কাপড় নিয়ে সাফিনকে ঠেলে ওয়াশরুমে ঢোকাতো, আর তার কাপড় চোপড়, মানি ব্যাগ, ঘড়ি সঠিক জায়গায় রেখে দিত। সাফিন শাওয়ার থেকে বের হলে টাওয়েল দিয়ে মাথা মুছে দিত। তারপর তার সারাদিনের কাজকর্মগুলো হাসি মুখে সাফিনের সাথে শেয়ার করত। কিন্তু সাফিন আগে বিরক্ত না হলেও ইরার সাথে সম্পর্ক হওয়ার পর কেন যেন এগুলো বিরক্ত লাগতো। মাঝে মাঝে অনুকে ধমক দিয়ে চুপ করাতো। তারপর দুজনে ডিনার করে শুয়ে পড়তো। আর যেদিন ইরার সাথে বাইরে থেকে ডিনার করে আসতো, সেই দিন অনু না খেয়ে শুয়ে থাকতো। তাই অনুকে খাওয়ানোর জন্য সামান্য হলেও সাফিন খাবার খেত। সাফিনের খুব ইচ্ছে করছে অনুর সাথে দেখা করতে, একটু কথা বলতে, কিন্তু না, সে বলবে না। তাই সে ইরার নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন অপর পাশ থেকে ব্যস্ত দেখাচ্ছে। ঘন্টা দুয়েক আগেও ইরার সাথে কথা হয়েছে ওর। তার বেশিরভাগ কথাই ছিল হানিমুনে কোথায় যায়, এঙ্গেজমেন্ট রিং কেমন হবে, তাদের ওয়েডিং কেমন হবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে, এসব নিয়ে। আর আসল বিষয় ছিল কিভাবে অনুকে ডিভোর্স দিতে হবে। সে নাকি তার পরিচিত ভালো ডিভোর্স লয়ারের সাথে কথা বলে রেখেছে। কালকে সকালে যাবে তারা লয়ারের সাথে সরাসরি কথা বলতে। কিন্তু সত্যি সে চায় অনুকে ডিভোর্স দিতে? তার মাথায় নানান জিনিস ঘুরপাক খাচ্ছে। না, সে আর ভাবতে চায় না। সে আবার ইরার নাম্বারে ডায়াল করে, কিন্তু এবারও ব্যস্ত দেখায়। তাই সে চুপচাপ ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরায়। অনু থাকা অবস্থায় সাফিনকে কখনো সিগারেট খেতে দিত না। অনু সিগারেটের গন্ধ সহ্য করতে পারত না, তাই সাফিন প্রায় সিগারেটের স্বাদ ভুলেই গিয়েছিল।
কিন্তু আজকে সারাদিনে সে 1 প্যাকেট সিগারেট শেষ করেছে। এইসব ভাবনার মাঝেই ইরা ফোন ব্যাক করে। রাত 10:30। অনুকে নিয়ে তার বাবা মা বাড়ি ফিরেছে। আরো আগেই আসার কথা ছিল, কিন্তু সাদাত ডিনার না করিয়ে ছাড়ল না তাদের। তারা বেশ কিছুক্ষণ ঘরে আড্ডাও দিল। অনুর ছোটবেলা নিয়ে অনুর ছোটবেলা নিয়ে তাকে কিভাবে সবসময় সাদাত শায়েস্তা করত তা নিয়ে বেশ হাসাহাসি করল। এসবের মধ্যে অনু প্রায় চুপই ছিল। মাঝে মাঝে দু একটা কথা বলেছে, আর বেশিরভাগ সময় চুপ থেকে মুচকি হেসেছে। অনু ছোটবেলা থেকেই ভীষণ দুষ্টু ছিল। সারাদিন দুষ্টুমি করে বেড়াতো, আর সাদাত সব সময় থেকে দুষ্টুমির জন্য শাস্তি দিত। শাস্তি পেয়ে অনু মাঝে মাঝে কান্না করত, তারপর আবার সবাই মিলে তাকে হাসাতো। এই সবই ছিল অনুকে সাফিনের দেওয়া কষ্ট থেকে কিছু সময়ের জন্য দূরে রাখার চেষ্টা মাত্র। বাসায় এসে অনু নিচের ঘরে ফ্রেশ হলো। বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না তার। সারা সন্ধ্যায় কান্না আটকে রাখতে পারলেও এখন আর কান্না বাদ মানছে না। সে বালিশে মুখ গুজে চিৎকার করে কান্না করতে লাগলো। এরই মাঝে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। সে তড়িঘড়ি কান্না বন্ধ করে দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে কোনো প্রয়োজন ছিল কি? অনুর মা বুঝতে পারলো অনু এতক্ষণ কান্না করছিল। চোখ মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। তার মেয়ের জীবনটা কেন এমন হলো ভেবে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানতো অনু একা থাকলে কান্না করবে, তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত নিজেকে শক্ত না করতে পারে ততদিন পর্যন্ত সে অনুর সাথে থাকবে, তাকে সাপোর্ট করবে। কারণ এই সময় মায়ের মানসিক চাপের কারণে বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, যা মোটেও ভালো না। সে জানে বাচ্চাটা অনুর বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি। সাদাতের কথা অনুযায়ী সাফিন তাকে ডিভোর্স দিবে বলেছে, তাই একটা ডিভোর্সি মেয়ের একটা বাচ্চা দুনিয়াতে আনতে হলে অনুকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তার জন্য তার প্রচুর সাপোর্টের দরকার আর মোটিভেশনের দরকার, যা অনুর বাবা মাও সাদাত দিবে। অনুকে বোঝাতে হবে ভালো থাকার জন্য কোনো সাফিনের মতো কোনো পুরুষ মানুষের প্রয়োজন নেই। তাই সে বলল, কেন? কোনো দরকার ছাড়া কি আমি আমার মেয়ের কাছে আসতে পারি না বুঝি? আমি এমনিতেই এসেছি তোর সাথে থাকবো বলে। কতদিন হয় তোর সাথে থাকি না। অনু বুঝতে পারলো তার মা হয়তো বুঝতে পেরেছে সে এখন কান্না করছে, তাই তার সাথে থাকতে এসেছে যাতে কান্না করতে না পারে। এরই মাঝে অনুর বাবা হাতে করে গরম দুধ নিয়ে প্রবেশ করে। আরে বাবা, তুমি তোমার হাতে দুধ কেন? তোমার জন্য মামুনি। এখন তোমার সাথে অন্য আরেকজন আছে, তাকে তো সুস্থ হয়ে ঘরে আসতে হবে নাকি? তার জন্য তো বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। আমি কিন্তু না শুনবো না, তাড়াতাড়ি করে দুধটুকু ফিনিশ করো। কিন্তু আমি তো দুধ খাই না, তুমি তো জানো বাবা। প্লিজ জোর করে না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তো তোমাকে খেতে দিচ্ছি না, আমি তো আমার নাতি নাতনিকে খাওয়াচ্ছি। আমার সাথে খেলতে হলে তো তাদের যথেষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন। তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি। অনু বুঝতে পারলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অগত্যাই অনুকে নাক চেপে দুধটুকু খেয়ে ফেলতে হলো। বরাবরই দুধ অনুর অপছন্দীয় খাবার, তাকে জোর করে দুধ খাওয়ানো যায় না। কিন্তু তার সন্তানের ভালোর জন্য তো এতটুকু করতেই পারে। যেখানে তার বাবা মা তাকে দূরে ঠেলে না দিয়ে এত আপন করে নিয়েছে তার সন্তানের জন্য, সেখানে দুধ খাওয়া কি এত বড় কাজ? ঠিক সেই মুহূর্তে থেকে সে প্রতিজ্ঞা করলো সাফিনকে মনে করে সে আর কান্না করবে না। যে তাকে ভালোবাসে না তার জন্য সে কান্না করে তাকে যারা ভালোবাসেন তাদের কেন কষ্ট দিচ্ছে। অনু তার বাবা মাকে জড়িয়ে ধরলো আর তাদের জীবনে এগিয়ে যাবে বলে আশ্বাস দিল। যেখানে থাকবে না কোনো সাফিন নামের কোনো পিছুটান। ভালো থাকার জন্য প্রথমে যা করতে হবে তা হলো এই শহর থেকে দূরে থাকা। কারণ এই শহরের আনাচে কানাচে তার প্রেম করে বেরিয়েছে, তাই এখানকার প্রত্যেকটা জায়গায় সাফিনকে মনে করিয়ে দেয়। তাই সে শহর থেকে দূরে চলে যাবে। তারপর সিদ্ধান্ত নেয় সে লেখাপড়া চালিয়ে যাবে, কারণ সাফিন তার যোগ্যতায় প্রশ্ন তুলেছে। তার থেকে বেশি যোগ্য হয়ে তবেই সে সাফিনের সামনে দাঁড়াবে আর দেখিয়ে দেবে সাফিন কখনো তার যোগ্য ছিল না। আর অতীতকে ভোলানোর সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, এত ব্যস্ত রাখা যাতে অতীত নিয়ে ভাবার সময় না থাকে। আর এর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে লেখাপড়া চালিয়ে যাওয়া। সাফিন নামে যে কেউ একজন তার জীবনে ছিল তা একবারের জন্য মুছে ফেলতে চাই অনু, কিন্তু চাইলেই কি সবকিছু মন থেকে মুছে ফেলা যায়?
ঠিক কোনো এক গভীর রাতে দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো, সাথে কিছু সুখময় স্মৃতি। সাফিনের সাথে খুব তো খারাপ ছিল না সে। অনু বিবিএ কমপ্লিট করার পর বিয়ে করে, তারপরে আর পড়াশোনা বা চাকরির দিকে ঝোঁকেনি সে, কারণ অনুর সব সময় ইচ্ছে ছিল বিয়ের পর সে চাকরি করবে না, সংসারী হবে। সাফিনের পছন্দ মতো রান্না বান্না করবে, ঘর গোছাবে, বাচ্চা পালবে আর সাফিনের খেয়াল রাখবে। তাই আর নিজেরও পড়াশোনা কন্টিনিউ করেনি বা সাফিনও আগ্রহ দেখায়নি। ইরার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে সাফিন। ফোন ধরতে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিলে এতক্ষণ যাবত? সেই কখন থেকে ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে। সাফিনের এই কথাটাই যথেষ্ট ছিল ইরাকে রাগাবার জন্য। সেও বলে ফেলে, কেন? এখন কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ফোনে কথা বলতে হবে? কার সাথে কথা বলছি, কি কথা বলছি, কতক্ষণ ধরে কথা বলবো, সবকিছু তোমাকে বলতে হবে? আমাকে কি অনু পেয়েছো যে সব কিছুর কৈফিয়ত আমি তোমাকে দেব, সব কিছুতে তোমার পারমিশন চাইবো? হঠাৎই সাফিন দমে গেল। সে শান্ত স্বরে ইরাকে বলল, সরি ইরা, ভুল হয়ে গেছে। আসলে মাথা ঠিক ছিল না, তারপর আমি তোমাকে অনেকক্ষণ যাবত ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে, তাই হুট করে মাথা গরম হয়ে গিয়েছিল। ভুলে বলে ফেলেছি। তুমি যার সাথে খুশি কথা বলো, আমার কোনো সমস্যা নেই। জানোই তো, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, যা তা বলে ফেলি। এবার ইরা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অনু না যে তোমার রাগের ধার ধরে বসে থাকবো। যাকে আসলে এক পুরনো ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তাই তোমার ফোন খেয়াল করিনি। কি জন্য ফোন দিয়েছো বলো? কিছুক্ষণ আগেই না কথা বললাম তোমার সাথে। সাফিন দীর্ঘশ্বাস ফেলল। সে অনুকে মনে না করার জন্য ইরাকে ফোন দিয়েছে, কিন্তু ইরাও বারবার অনুর কথা তুলে ওর কথা মনে করিয়ে দিচ্ছে। কেন, তোমার সাথে কথা বলার জন্য বুঝি কারণ থাকতে হবে? এমনিতে কথা বলা যাবে না? আর কিছুক্ষণ আগে কেন বলছো? প্রায় 2 ঘন্টা আগে কথা বলেছি আমরা। তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিলাম। এই ইরা, চলো না তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। একা একা থাকতে ভালো লাগছে না, চলো কালই বিয়ে করে ফেলি। বললেই হলো নাকি কালই বিয়ে করে ফেলি? আর তাছাড়া বিয়ে ছাড়াই তো সব পাচ্ছ, তাহলে সমস্যা কোথায়? আমরা আরো কিছুদিন এভাবে থাকি, তারপর না হয় বিয়ের কথা ভাববো। আগে তোমাদের ডিভোর্সটা তো হোক। আমার কত শপিং করতে হবে, ফ্রেন্ডের ইনভাইট করতে হবে, কত প্ল্যানিং আছে আমার বিয়ে নিয়ে। তোমার হয়তো এটা দ্বিতীয় বিয়ে, কিন্তু আমার তো প্রথম। আমারও তো কিছু শখ আছে নাকি? আর শোনো, তোমার ফালতু কথা শোনার আমার এখন সময় নেই। আমার কিছু কাজ আছে, পরে কথা বলবো। কোনো দরকার থাকলে বলো। আর ফালতু টাইম স্পেনের জন্য আমাকে ফোন দিবা না। রাখি, বাই। কট করে ফোনটা রেখে দিল ইরা। সাফিন বারান্দার দেওয়াল ঘেঁষে বসে পড়ল। রাত প্রায় 12টার কাছাকাছি। চোখে ঘুম নেই তার। ঘুম যেন তার অবাধ্য হয়ে গেছে। তার চোখ থেকে অন্য কারো বুকে চুপটি করে বসে আছে। আর ঘুমানোর জন্য সেই ব্যক্তিটাকে দরকার। রাতটা নির্ঘুম সিগারেটের ধোঁয়ার সাথে কাটিয়ে দিল সে। সকালে বরাবরের মতো খুব সকালেই ঘুম ভাঙল অনুর। অনুর সকালে ওঠার অভ্যেস আছে, তাই সে তাড়াতাড়ি করে অজু করে নামাজে বসে পড়ল আর আল্লাহর কাছে তার সন্তানের সুস্থতা কামনা করল। কাল রাতে ভালো ঘুম হয়েছে, তাই মনটা সকাল থেকেই হালকা লাগছে, যেন খুব বড় একটা পাথর নেমে গেছে বুক থেকে। কাল অনেক রাত পর্যন্ত সে ভেবে নিয়েছে আগামীতে কি করতে হবে, তাই সে তার বাবা মায়ের ঘুম থেকে জাগার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটির পর পিছনে কিচেনে গিয়ে সকালে নাস্তা বানাতে আরম্ভ করলো। এটা তার প্রতিদিনের অভ্যেসে। ঘুম থেকে উঠে নামাজ পড়া, তারপর ছাদে কিছুক্ষণ হাঁটা, তারপর নাস্তা তৈরি করা। মাঝে মাঝে ছুটির দিনে সাফিনও তার সাথে যোগ দিত। ভাবতেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, যা সাথে সাথে মুছে ফেলল অনু। সকলেই ডাইনিং টেবিলে বসতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। অনু দরজা খুলে দেখল সাদাত ভাই আর সাদ এসেছে। তাদের দেখে অনু একটা মিষ্টি হাসি দিল। সাদ পিম্মি বলে লাফ দিয়ে অনুর কোলে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার আগেই সাদাত তাকে থামিয়ে দিল। থাক বাবা, এমন করে না। তোমার পিমনি তো অসুস্থ। তোমার পিমনির পেটে একটা বাবু আছে, ছোট্ট বাবু। তুমি লাভ দিলে তো বাবুটা কষ্ট পাবে। তুমি কি চাও ছোট্ট প্রিন্সেস কষ্ট পায়? সাদ মাথাটা দুই পাশে হেলে না বোঝালো আর উপরের দিকে হাত বাড়িয়ে দিল, মানে সে কোলে উঠতে চায়। অনু হাত বাড়িয়ে সাদকে কোলে নিল আর ডাইনিং এ বসিয়ে দিল, সাথে সাদকে নিচে হাতে খাবার খাইয়ে দিল। অল্প সময়ের মধ্যেই অনু আর সাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেল। মাঝে মাঝে ছেলেটাকে দেখলে খুব মায়া হয় অনুর। মা কি জিনিস তা হয়তো কখনোই বুঝবে না সে। বাবা তো বাবাই হয়, মা তো হতে পারে না। সে যতই ভালোবাসুক, মায়ের ভালোবাসাটাই আলাদা। যেমন মায়ের ভালোবাসা বাবা দিতে পারে না,
ঠিক বাবার ভালোবাসাও মা দিতে পারে না। কথাটা ভাবতেই অনুর বুকে ছ্যাদ করে উঠল। তার সন্তানও তো বাবার আদরের থেকে বঞ্চিত থাকবে। খাবার পরে অনু সবার উদ্দেশ্যে বলল, আমার তোমাদের সাথে কিছু কথা আছে। সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরের দিকে চোখ লেগে গেছিল সাফিনের। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল তার। মাথাটা ভার হয়ে আছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে সে অনুকে ডাকতে লাগলো দরজা খোলার জন্য। তারপর হঠাৎ এই আস্তে আস্তে গত 2 দিনের কথাগুলো মনে পড়ল তার। তারপর সে নিচে অগ্রসর হলো দরজা খুলতে। দরজা খুলেই দেখে ইরা বেশ পরিপাটি হয়ে বিরক্তিকর মুখ করে দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট যাবৎ বেল বাজাচ্ছি, কি করছিলে তুমি? শব্দ শুনতে পাওনি? দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। দেখে সরো সামনে থেকে, আমাকে ভেতরে যেতে দাও। ইরা ঘরে গিয়ে দেখলো রুমের প্রায় নাজেহাল অবস্থা। সারা ঘরে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। সিগারেটের খোসা ঘরের মেঝেতে পড়ে আছে। ইরা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এসে বলল, ছি, তোমার রুমের এই অবস্থা কেন? তুমি এত নোংরা। আমার সাথে থাকতে হলে সব সময় ঘর গুছিয়ে রাখতে হবে, নিজের কাজ নিজে করবে। আর তুমি কি ভুলে গেছো আজকে আমরা লয়ারের কাছে যাব? 10টার অ্যাপয়েন্টমেন্ট, অলরেডি 9:30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, যাও। সাফিন বিনা বাক্যে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। একদম শাওয়ার নিয়ে বের হবে। সারা শরীর থেকে সিগারেটের বাজে গন্ধ আসছে। এভাবে বেরোনো যায় না। সাফিনকে শাওয়ার থেকে বেরিয়ে আসতে দেখে ইরা সামনের দিকে আগায় আর সাফিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অন্য সময় হলে সে নিচেও তাল মেলাতো, কিন্তু এখন কেমন যেন এগুলো বিষের মতো লাগে। তাই সে ইরাকে সরিয়ে দেয়। তারপর তারা রওনা দেয় লয়ারের কাছে যাবার উদ্দেশ্যে। সাফিন লয়ারের কেবিনে বসে আছে। সাফিন অনু এবং তার ব্যাপারে বিস্তারিত সব খুলে বলে। লয়ার কাগজপত্র তৈরি ও সকল ফর্মালিটি পূরণ করতে 2 মাস সময় চায়। তারপর তারা কেবিন থেকে বেরিয়ে যায়। একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। একটা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার পর তারা যার যার বাড়ির দিকে রওনা দিল। বসার ঘরে পিনপতন নিরাপত্তা। সবাই অনুর বিষয়টা ভাবছে। অনুর কথা মতে সে মাস্টার্সটা দেশের করতে চায়। এতে শহর থেকে দূরেও থাকা হবে, আবার দেশে এসে ভালো পজিশনে কাজ করতেও পারবে। কিন্তু তার বাবা মা তার সিদ্ধান্ত মানতে নারাজ। তারা অনুর এই অবস্থায় অনুকে দেশের বাহিরে যাওয়ার অনুমতি দিতে চাচ্ছে না। অনু একা হলেও কথা ছিল। তাছাড়া প্রেগনেন্সির সময় বিভিন্ন সমস্যা হয়, যা অনুর পড়ালেখাও ইফেক্ট করবে। আর এমনিতেও অনুকে তারা একা ছাড়তে চাইছে না। কিন্তু অনুর কথাতেও যুক্তি আছে। তার কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না। আর সাদাত ও অনুর কথায় সায় দিয়েছে। তার মতে অনুর সিদ্ধান্ত সঠিক। তাই অনুর বাবা মা বাচ্চাটার কথা বলায় সাদ তাদের বুঝিয়ে বলে, দেখো মামা মামি, আমি তোমাদের চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা অনুর বাচ্চাটাকে তার দুর্বলতা কেন ভাবছো? বাচ্চাটাই হবে তার আসল শক্তি। আর বাইরে যাওয়ার পর অনুর কথা তোমাদের ভাবতে হবে না। সব আমার উপর ছেড়ে দাও। অনুর দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। আমি আজই কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করব। বাকি সব চিন্তা আমার। তোমরা শুধু শুধু অনুকে সাপোর্ট করবে। অনেক চেষ্টার পর অনুর বাবা মাকে রাজি করাতে পেরেছে সাদাত। অন্যদিকে অনুর টেনশন হচ্ছে সাদাত ভাই কি তার বাবা মাকে রাজি করাতে পারবে। অনেকক্ষণ যাবৎ সাদ তার সাথে খেলছে আর নানান ধরনের প্রশ্ন করছে বেবির ব্যাপারে। অনু তা হাসি মুখে উত্তর দিচ্ছে। সাদাত দরজার সামনে দাঁড়িয়ে অনু আর সাদের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কি করে স্বপ্নের অনুর মতো মায়াবতীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারলো? কই, সে তো পারল না তার প্রিয়তমার জায়গা অন্য কাউকে দিতে। হয়তো স্বপ্নের ভালোবাসাটা সত্য ছিল না, তাই তো সে অনুকে ছেড়ে দিল। কিন্তু অনুর ভালোবাসাটা সত্যি ছিল, তাই শত কষ্টের পরও ভালোবাসা মানুষের ক্ষতি করতে দিল না। অনুর কথায় ধ্যান ভাঙল সাদাতের। কি হলো সাদাত ভাই, কি বলল? বাবা মা তারা কি মেনে নিয়েছে? আমাকে যেতে দেবে তো? সাদাত ভাবলো একটু মজা নেওয়া যাক, তাই সে মন খারাপ করে বলল, না রে অনু, অনেক চেষ্টা করলাম তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝলো না। তারা তোকে কিছুতেই একা ছাড়তে চাচ্ছে না, কিন্তু অনুমতি দিতেই দিল। অনু প্রথমে কথাটা ধরতে না পেরে মন খারাপ করলো। যখন বুঝতে পারলো সে তাড়াতাড়ি সাদাতের দিকে তাকালো। সাদাত মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। অনুর খুশিতে চোখে জল এসে গেল আর সাদাতকে মারতে থাকলো। তার সাথে মজা করার শাস্তি। সাদাত অনুর হাত ধরে তাকে থামালো। দেখ অনু, মামা মামিকে খুব কষ্টে আমি বুঝেছি, শুধুমাত্র তোর জন্য। আমি তোর ভালো থাকার সুস্থ থাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, তাই তোকেও কথা দিতে হবে আমাকে যত সাপোর্ট দিবি।
কোনো কিছুতেই হেয়ালি চলবে না। খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি, আর তোকে কিছু বই দিচ্ছি সেগুলো এখন থেকে পড়া শুরু করে দিবি, কারণ অ্যাপ্লাইয়ের পর থেকে এক্সাম দিতে হবে। এক্সামও ভালো রেজাল্ট করলে তবেই চান্স পাবি। আর আমাকে আরও কথা দিতে হবে, সবসময় তুই এখন যেমন আছিস তেমন থাকবি। আমার সব শর্তে রাজি তো? উফ, এত বড় লেকচার। ওকে ওকে, আমার বাপ, তোর সব কথা মেনে চলবো, সব সময় হাসি খুশি থাকবো, ঠিক মতো খাবো, রেস্ট করব, আর পড়ালেখা করব। এবার খুশি তো? সাদাত মুচকি হেসে। চল তোর বই নিয়ে আসি। আর ডাক্তারের কাছেও যেতে হবে, তাই না? আর সব থেকে বড় দায়িত্ব আমি তোকে দিলাম, আমার প্রিন্সেসের খেয়াল রাখা, আমার প্রিন্সেসের সেবা যত্নে। যদি কোনো ত্রুটি হয় তবে গিয়ে তোর কান ধরে দেশে নিয়ে আসবো। তোকে কে বলেছে প্রিন্সেস হবে? আমার তো একটা প্রিন্স চাই, ঠিক সাফি। আর কিছু বলল না অনু, অন্যদিকে ঘুরে গেল। সাদাত কথা ঘোরানোর জন্য বলল, চল চল, জলদি জলদি রেডি হ, তোদের তো আবার আটা ময়দা মাখতে সব সময় চলে যায়। প্রত্যুত্তরে অনু কিছু বলল না। 10 মিনিটের মধ্যে অনু আর সাদাত বেরিয়ে গেল বই কেনার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে হসপিটাল যাবে। ইরাকে কিছু দূর এগিয়ে দিয়ে সাফিন যেই রাস্তা পার হতে যাবে, অমনি কিছু দূর হসপিটালে গেটের সামনে তাকিয়ে সে থমকে গেল। অনু একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে হসপিটাল গেট থেকে বের হচ্ছে। ছেলেটাকে চিনতেও বেশি সময় লাগলো না সাফিনের। ছেলেটা সাদাত, অনুর মামাতো ভাই। অনু আর সে খুব বেশি ফ্রেন্ডলি, তাই সাফিন সাদাতকে পছন্দ করত না। আর অনুকেও নিষেধ করে দিয়েছিল সাদাতের সাথে যোগাযোগ রাখতে। অনু এক বাক্যে মেনে নিয়েছিল। তাহলে হঠাৎ কেন সে সাদাতের সাথে হসপিটালে এলো? কোনো সমস্যা হয়নি তো অনুর? সে এগিয়ে গেল অনুর দিকে, কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগেই তারা একটি রিক্সা নিয়ে চলে গেল। সাফিন কয়েকবার অনুর নাম ধরে পেছন থেকে ডাকলো, কিন্তু সে শুনতে পেল না। দেখতে দেখতে সাফিনের দৃষ্টি থেকে চলে গেল তারা। বাইরে বের হওয়ার পর থেকেই অনু কিছুটা মনমরা হয়েছিল, তাই সাদাত তাকে নানান কথা বলে হাসানোর চেষ্টা করছিল। বিভিন্ন ধরনের কৌতুক বলছিল, হাসির ঘটনা বলছিল, আর সেগুলো শুনেই অনু খিলখিল করে হাসছিল। সাদাতের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও সে সাফিনের দেওয়া কষ্টের কথা ভুলে যায় অনু। কিন্তু সে জানে এই হাসি মুখের পেছনে রয়েছে আর একটা মুখ, যেখানে রয়েছে ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা। যে মানুষটার দুনিয়াতে কোনো অস্তিত্ব, তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। কিছু ভালোবাসা মনে হয় এমনই হয়, মানুষের অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা চায়। ডাক্তারের সাথে দেখা করার পর ডাক্তার তাকে নানা ধরনের উপদেশ দেয় এবং বেশি বেশি ফলমূল ও সবজি খেতে বলে, আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিষেধ করে, এতে বেবির সমস্যা হতে পারে। আর কিছু মেডিসিন দিয়ে দেয় নিয়মিত খাবারের জন্য, আর প্রতি মাসে কমপক্ষে একবার করে চেক আপের জন্য পরামর্শ দেয়। হসপিটাল থেকে বের হবার পর অনুর বারবার মনে হচ্ছিল সাফিন হয়তো আশেপাশেই আছে, সে তার অস্তিত্ব বুঝতে পারে। কিন্তু কথাটা সাদাত ভাইকে বলার সাথে সাথেই সে তার ভুল ধারণা বলে জানিয়ে দেয়। তারপর একটা রিকশায় ডাক দিয়ে তাতে উঠে পড়ে। রিকশায় ওঠার পরেও অনুর মনে হচ্ছিল সাফিন দূর থেকে তার নাম ধরে ডাকছে। পরক্ষণেই আবার ভাবলো সাফিন এখানে কোত্থেকে আসবে, তাও আবার এই সময় তো সে অফিসে থাকে, তাই সে মনের ভুল ভেবে আর তাকে নিয়ে মাথা ঘামালো না। কিন্তু সে যদি একবার পেছন ফিরে দেখতো তাহলে বুঝতে পারতো কেউ একজন তার দিকে রাগ আর ভয় মিশ্রিত চোখে তাকিয়ে আছে। অনুকে বাসায় নামিয়ে দিয়ে সাদাত সাতকে নিয়ে চলে গেল তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে। মিসেস রাবিয়া অনেক করে লাঞ্চ করে যেতে বলল, সে অন্য একদিন বলে চলে গেল। তিনি আর কথা বাড়ালো না। অনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ল। আজ বেশ হাঁটাহাঁটি হয়েছে তার, তাই ক্লান্ত সে। সাফিন বাড়িতে পৌঁছানোর পর আর স্থির থাকতে পারছে না। তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনু কি অসুস্থ? কি হয়েছে তার? সে হসপিটালে কেন গেল? আর কেনই বা সাদাতের সাথে এত হাসি খুশিভাবে কথা বলছিল? অনুকে সে যতটুকু চেনে, অনু খুবই ইমোশনাল মেয়ে। কোনো কিছু মনে আঘাত করলে তা সহজে ভোলে না। তাহলে কি অনু সাফিনের দেওয়া আঘাতগুলো ভুলে গেছে? সব ভুলে গিয়ে কি সে সাদাতের সাথে নতুনভাবে শুরু করতে চায়? কথাগুলো মনে হতেই সে আরো অস্থির হয়ে গেল। সে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। অনুর উপরে তাহলে অন্য কেউ অধিকার খাটাবে? অনু অন্য কারো সংসার করবে? সাফিনের মতো করে কি অনু অন্য কারো কেয়ার নেবে? অন্য কেউ অনুকে খাইয়ে দিবে? না, আর ভাবতে পারছে না সে।
মাথার ভেতরে সব তালগোল পাকিয়ে যাচ্ছে, মাথার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। থাক না ভালো অনু, অন্য কারোর সাথে। এটাই তো সে চায়। সেও তো ইরার সাথে ভালো আছে, তাহলে অনু কেন ভালো থাকবে না? তারও তো ভালো থাকার অধিকার আছে। আর সাফিন নিজেই তো তাকে দূরে সরিয়ে দিয়েছে, তাহলে এখন কেন অনুর জন্য তার মন পড়ে? কথাগুলো মুখে বললেও মন মানতে নারাজ। মন বলছে অনু শুধুই তার, অনুর উপর অধিকার শুধুমাত্র সাফিনেরই আছে। অনুকে শুধু সাফিন ছুতে পারবে, অনু শুধু সাফিনকে ভালোবাসবে, অন্য কাউকে না। এবার সাফিন ভাবছে সত্যি কি সে ইরাকে ভালোবাসে, নাকি শুধুই মোহ? ইরার সাথে কেউ হেসে হেসে কথা বললে তো তার রাগ হয় না, ইরাকে অসুস্থ দেখলে তো তার চিন্তা হয় না, ইরার আনন্দে তো সে আনন্দিত হয় না, সে শুধু খুশি হওয়ার চেষ্টা করে। সাফিন ফোন বের করে গ্যালারি ওপেন করলো। এখানেই বন্দী হয়ে আছে তার আর অনুর হাজারো স্মৃতি। হাতে হাত ধরে হাঁটা, রিকশায় চড়া, অনুর ফুচকা খাওয়ার ভঙ্গি, নদীর পাড়ে কাঁধে মাথা রেখে বসে থাকা, আরো নানান স্মৃতি আছে তাদের। একসময় এইসব জিনিসগুলো উপভোগ করত সে। অনুর চাওয়াগুলো বরাবরই খুব সাধারণ ছিল। নদীর পাড়ে হাঁটতে যাওয়া, ফুচকা খাওয়া, একসাথে বসে মুভি দেখা, মাঝে মাঝে অনুকে খাইয়ে দিত সাফিন। পাগলিটা যে তার হাতে খেতে খুব পছন্দ করে। খুশি করার জন্য একটা জবাই যথেষ্ট ছিল। অন্যদের মতো গোলাপ নয়, জবা তার প্রিয় ফুল ছিল। আর তার রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিম। ইঁদুর খুব ভয় পেত সে। ইঁদুর দেখলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিত। তাই মাঝে মাঝে সে ইঁদুরের ভয় দেখিয়ে অনুকে দিয়ে তার বাড়তি কাজ আদায় করে নিত। কথাগুলো ভেবে সাফিন হেসে উঠল। সাফিনের মনে হচ্ছে কত যুগ পার হয়ে গেছে সে অনুকে দেখে না। এরই মধ্যে ইরার ফোন আসে। হ্যালো ইরা, বলো। কি করছো তুমি? আর তোমার গলার আওয়াজ এমন লাগছে কেন? ও কিছু না, এমনি বেশিক্ষণ শাওয়ারে ছিলাম তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি বলো, তোমার কি খবর? কি জন্য ফোন দিয়েছো? ওহ, আসল কথা তো বলতেই ভুলে গেলাম। আগামী সপ্তাহে আমার এক ফ্রেন্ডের বার্থডে, সেখানে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডরাও থাকবে। আমি তোমার কথা ওদের বলেছি, তাই তুমিও ইনভাইটেড। আমি চাচ্ছি তোমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে। আর সেখানে আমাদের এঙ্গেজমেন্টের কথা বলবো বাবা মায়ের সাথে। ও আচ্ছা, ঠিক আছে। সময় আর প্লেস বলে দিও, তাহলেই হবে। ও মানে কি সাফিন, তুমি এক্সাইটেড না? আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, এঙ্গেজমেন্টের কথা বলতে চাচ্ছি। আর তোমার মধ্যে সামান্যতম এক্সাইটেডমেন্ট নেই? ও শুধু ও বলছো? তুমি জানো আমি কতটা এক্সাইটেড? সাফিন সত্যি করে বলো তো, তুমি কি আমায় নিয়ে সিরিয়াস তো, নাকি বউ যাওয়ার শোকে পাগল হয়ে গেছো? আরে না, কি বলছো এসব তুমি? আমি আসলে একটু নার্ভাস তো, তাই এমন করে বললাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা বলো, তোমার কি গিফট চাই পার্টির জন্য? সাফিন জানে কিভাবে ইরাকে শান্ত করতে হয়। গিফটের কথা শুনেই ইরা শান্ত হলো। তারপর তারা বার্থডে পার্টির প্ল্যানিং নিয়ে কিছু কথাবার্তা বলল। কথা শেষে সাফিন বলল, ইরা চলো না তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। কেন? আমার বাবুটার বুঝি কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে? তুমি বললে আমি এখনই তোমার পাশে চলে আসবো। না, বিয়ের পরে তোমাকে একদম বৈধভাবে নিজের করে পেতে চাই, অবৈধভাবে আর না। বিয়ের পর একেবারে বেঁধে ফেলবো, আর বাবার বাড়ি যাওয়া চলবে না। সফিউলের কথা শুনে ইরা লজ্জা পেয়ে ফোন রেখে দিল। এভাবেই চলছিল সাফিন আর অনুর দিনগুলো। সাফিনের দিন যায় অফিসার ইরাকে নিয়ে, আর রাতগুলো নির্ঘুম অনুর ভাবনা নিয়ে। অন্যদিকে অনুর দিনগুলো যাচ্ছে তার পরিবার, পড়ালেখা আর তার ভেতরে থাকা ছোট্ট প্রাণটাকে নিয়ে। অনুদের বাসা থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় কানাডার বিভিন্ন ভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে সাদাত। কারণ কানাডাতে সাদাতের বড় চাচা ফুল ফ্যামিলি নিয়ে থাকে, সেখানেই বিজনেস তার। অনু সেখানে গেলে সে নিশ্চিন্ত থাকতে পারবে, কারণ তার বড় চাচা চাচি খুবই অমায়িক লোক। ওনাদের একটা মেয়েও আছে, আর তারা অনুকেও নিজের মেয়ের মতো দেখবে, খেয়াল রাখবে, এটা তার বিশ্বাস। তাছাড়া সে তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছে অনুর সম্পূর্ণ খেয়াল রাখার, আর অনুর খোঁজ খবরও তাদের কাছ থেকে সহজে পাওয়া যাবে। দেখতে দেখতে অনুর এক্সামের রেজাল্ট দিয়ে দিল। বিবিএর রেজাল্টে পয়েন্ট ভালো থাকায় আর এক্সাম ভালো দেওয়ায় সে 3টি ভার্সিটিতে টিকল। এই কয়দিন অনু দিন রাত এক করে শুধু পড়েছে, আর তার ফলও সে পেয়েছে। তার বাবা মা এবং সাদাত ভাই তাকে সাপোর্ট করেছেন। যেসব বিষয়গুলো জটিল ছিল তা নিমেষেই সাদাত ভাই সমাধান করে দিয়েছেন। সাদাতের চাচুর বাসা থেকে কিছু দূর যে ভার্সিটিতে আছে সেখানেই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে মেইলের মাধ্যমে, এবং তারা সকল আনুষ্ঠানিক নিয়মকানুন জানিয়ে দেয়।
ভিসার ও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য 1 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে বলে জানান দেয়। এর মধ্যে অনু আর সাদাত ব্যস্ত হয়ে যায় সকল কাগজপত্র পাসপোর্ট সহ সবকিছু ব্যবস্থা করার জন্য। এভাবেই অনুর দিনগুলো কাটতে থাকে। দেখতে দেখতে ইরার ফ্রেন্ডের বার্থডে পার্টির দিন এসে পড়ে। সেদিনের রাগ ভাঙানোর ভর্তুকি হিসেবে ইরাকে নীল রঙের দামি গাউন কিনে দিতে হয়, যেটা সে আজ পরবে। আর সাফিনের ড্রেস কোডও নীল। নীল স্যুট প্যান্ট ও ব্ল্যাক শু সেট করে দেয় ইরা। সকাল থেকে ফোনে সাফিনকে এটা সেটা বলে যাচ্ছে ইরা, কিন্তু সাফিন তা কানে নিচ্ছে না। সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে। শুধু হুঁ হ্যাঁ আর নাতে উত্তর দিচ্ছে সে। সে কয়েকদিন ধরে সাফিনকে লক্ষ্য করছে। আগের মতো সে দুষ্টু প্রাণোচ্ছল ছেলেটা আর নেই। সে যাকে দেখে ইরা প্রেমে পড়েছিল। চেহারাও কেমন যেন মিলিয়ে গেছে। চোখ দেখে মনে হয় কত রাত ঘুমায় না সে। কথাবার্তাও কম বলে। আগের মতো ঘুরতে বের হয় না। অফিস টাইম এর পর ডিনারে যায় না। কিছু বললেই বিয়ের কথা বলে, তাই ইরাও কথা বাড়ায় না। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না সে। আগে লাইফটাকে এনজয় করতে চায়। সে জানে বিয়ে করলেই বাধা পড়ে যাবে। ইরা ফোনটা রেখে এইসব ভাবতে থাকে। ইরার সাথে কথা বলে যেই সাফিন ফোনটা রাখতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখল তার মা দাঁড়িয়ে আছে। এই কয়দিনে সে তার কথা ভুলেই গিয়েছিল। অনু থাকতে তার সাথে নিয়মিত কথা বলতো, নিজের জন্য না হলেও অনুর জন্য। মিসেস রাহিলা অনুকে পছন্দ করেন না, বিধায় অনুর সাথে ঠিকভাবে কথা বলতেন না, তাই সাফিনকে দিয়ে কথা বলাতো। অনুর কথা অনুযায়ী এখানে এক কাজে 2 কাজ হতো। খোঁজ খবরও নেওয়া হলো, আবার মা ছেলের সম্পর্কও ভালো হলো। এই বিষয়টি মিসেস রাহিলা ঠিক বুঝতেন, কিন্তু কখনো কিছু বলেনি। আচ্ছা, মা অনুর কথা জিজ্ঞেস করলে তাকে কি জবাব দিবে? পরক্ষণে ভাবলো মা তো অনুকে পছন্দ করেন না, তাই বেশি সমস্যা হবে না। পরে না হয় একসময় ইরার সাথে দেখা করিয়ে দিবে। ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহিলা ভ্রু কুঁচকাল। ঘরে ঢুকতে দিবি নাকি আবার চলে যাব? মায়ের কথায় সাফিনের ধ্যান ভাঙল। সে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরে ঢোকার সাথে সাথে মিসেস রাহিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি হাল ঘরের! জিনিসপত্র এখানে সেখানে ছড়ানো ছিটানো। সারা ঘরে সিগারেটের ছাই আর ময়লা পড়ে আছে। চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বাসি খাবার দিয়ে ডাইনিং রুম ভরা। সেখানে মাছি ভন ভন করছে। তারপর সে কোনো রকম ব্যাগ রেখে সাফিনের ঘরে গেল। এখানেও একই অবস্থা। কাপড় চোপড় সারা ঘর ছিটিয়ে রাখা, সিগারেটের ছাই ফেলা, আলমারি আর কাবার্ডের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এবার সে সামনের দিকে তাকালো। সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের কি অবস্থা সাফিন? যেন কয়েক বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। তুই এসব ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করেছিস? আর অনু কই? তার মা কি সুস্থ হয়নি? প্রায় 20 দিন যাবৎ তুই আমাকে ফোন দিচ্ছিস না। ফোন দিলে ফোন ধরিস না, কথা বলিস না। কি হয়েছে তোর? আর চেহারার এই অবস্থা কেন? মায়ের একের পর এক প্রশ্ন শুনে সাফিন থতমত খেয়ে গেল। আসলে মা ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি। আর ফোনের দিকে তো খেয়াল করিনি কখন ফোন দিয়েছ। আর চেহারা তো ঠিকই আছে, আর ঘর গোছানোর কেউ ছিল না, তো তাই এই অবস্থা। তুমি তো জানোই আমি কতটা অগোছালো। হতাশ কণ্ঠে উত্তর দিল সাফিন। সাফিন, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? অনুর সাথে কি কিছু হয়েছে? আর তুই যে কতটা অগোছলো তা তো আমি জানি, তাই অনুকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলাম। কিন্তু একই হাল করে রেখেছিস তোর। আর অনুই বা কোথায়? আমি কয়েকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, তুই ফোন ধরছিস না দেখে, কিন্তু প্রত্যেকবার নাম্বার বন্ধ পেয়েছি। অনু নেই, মা চলে গেছে। চলে গেছে মানে? ঝগড়া হয়েছে তোদের? ঝগড়া করে চলে যাওয়ার মতো মেয়ে তো অনু না। আর ঝগড়া করলেই চলে যেতে হবে কেন? ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। সত্যি করে বল বাবু, অনু কোথায়? আর তুই কি বলেছিস অনুকে যে মেয়েটা রাগ করে চলে গেছে? কদিন হয়েছে সে গেছে? সাফিন ছোট্ট করে উত্তর দিল। প্রায় 3 সপ্তাহ। কথাটা শুনে রাহিলা আঁতকে উঠল। যে ছেলের অনুকে ছাড়া একদিন থাকতে পারে না, সে ছেলে আজকে প্রায় 3 সপ্তাহ ধরে একা থাকছে। তাই তো চেহারার এই অবস্থা। অনু মেয়েটার উপর রাগ হচ্ছে তার। সবকিছু জেনে বুঝে সে তার ছেলের সাথে এমন করতে পারলো। এবার আসলে বেশ করে কয়েকটা কথা শুনিয়ে দেবে সে। রাহিলা সামনাসামনি যতই কথা বলুক না কেন, মনে মনে অনুকে খুব ভালোবাসে সে। সে জানে তার ছেলে এবং সংসারের জন্য অনু ঠিক আছে, কিন্তু আদর করলে যদি মাথায় উঠে যায়, তাই সে সবসময় টাইট দিয়ে রাখে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। কিন্তু এবারের অনুর কাজটা সাহিলার পছন্দ হয়নি।
যতই রাগ থাকুক না কেন তার ছেলেকে একা রেখে চলে যাবে, এটা কেমন কথা? ফোন দে ওকে, আমি কথা বলবো ওর সাথে। আর বলবো রেডি হয়ে থাকতে, কালকে আমি আনতে যাচ্ছি ওকে। তারপর দুজনের কথা শুনে বিচার করব। ফোন নেই, মা বাসায় রেখে গেছে। সে আর আসবে না আমার কাছে। আমি নিজে তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস মানে? তাড়িয়ে দিয়েছি। ভালোবাসি না আমি ওকে। ওকে আর ভালো লাগে না আমার। আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। খুব জলদি আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ওর জন্য? তুমি তো তাকে দু চোখে দেখতে পারো না। তোমার তো খুশি হওয়ার কথা, ঘর থেকে একটা আপদ বিদায় হয়েছে, ঘরে আর কোনো অশান্তি হবে না। তুমি তো এটাই চাইছিলে। সাহিলা সব কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। কি বলছে তার ছেলে? সে অনুকে ভালোবাসে না? কথাটা বলার সময় ও তো তাই চোখ টলমল করছিল, তার জন্য ভালোবাসা দেখতে পারছিল। সে শুধু মুখ দিয়ে অস্বীকার করছে। আমাকে সব খুলে বল সাফিন, কি হয়েছিল? কেন এসব কথা বলছিস বাবু? তারপর সাফিন শুরু থেকে সব খুলে বলে। শুধু ইরাকে তার সাথে দেখে ফেলায় কথাটা কৌশলে এড়িয়ে যায়। ছেলের মুখে এসব কথা শুনে সাহিলা নিজেকে ঠিক রাখতে পারল না। সে কষিয়ে একটা চর লাগিয়ে দিল সাফিনের গালে। তুই আমার ছেলে ভাবতেও গা ঘিনঘিন করছে আমার। ছি ছি, আমি এমন ছেলে জন্ম দিয়েছি যে কিনা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে। না, আর এক মুহূর্ত না এখানে, এখনই চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, খুব বড় ভুল করেছিস তুই। একদিন পস্তাবি, খুব করে পস্তাবি। মুখে ভালোবাসি না বললেও আমি স্পষ্ট তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। তুই এই মুহূর্তে অন্ধ হয়ে গেছিস। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তুই চিনতে পারছিস না। মোহকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চাচ্ছিস, আর ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছি। চিন্তা করিস না, তোর পস্তানো দিন বেশি দূরে নেই। যখন সব মোহ কেটে যাবে, কাউকে পাবি না বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য। সেদিন আমি তোকে ফিরে দেব না। বেশি কষ্ট হলে আমার কাছে চলে আসিস। মা, তুমি এই প্রথম আমার গায়ে হাত তুললে। হয়তো তোমার কথাগুলো ঠিক, আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি সত্যি ইরাকে ভালোবাসি, অনুকে না। ভালোবাসাহীন সম্পর্কে শুধু শুধু নিজেকে আটকে রাখার কোনো মানেই হয় না, তাই তাকে মুক্ত করতে চাইছি। আর তুমি কোথাও যাবে না। আমি একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি, আর না।